পার্ক স্ট্রিটের এমন একটা মায়া আছে যেটা থেকে আমরা কেউই বেরোতে পারি না। যে ঘটনাটা আজও মানে আমার কাছে একটা নাইটমেয়ারের মতো। তাকে খুব ভালোবাসতাম। তো সে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল একটা রাতের ভেতরে, ইয়োর ইনসাইডার পিপল যখন তোমাকে ধোকা দেয় সেটা মানে বোঝার ক্ষমতা চাই। যারা পিছন থেকে ছুরি মারে না, তাদের মতো খারাপ মানুষ পৃথিবীতে হয় না। ঋতুপর্ণা এখন ঠিক সিঁড়ির উপর দিয়ে রুম বলে লাফিয়ে লাফিয়ে নামে না। প্রেমে নেভার মাইন্ড বলা সহজ না, কারণ প্রেমে অনেক ইমোশন ইনভেস্টেড হয়ে যায়। আমার চুলটা এরকম করা, নেভার মাইন্ড। নেভার মাইন্ড শব্দটা শুনলে কি মনে হয় আপনাদের? আমার মনে হয় কিছু মনে করিস না, কিছু মনে করো না। এই ছবিরই অন্যতম অভিনেত্রী আমার সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা দি কে যদি বলা হয় যে কোনো কিছু মনে করো না, সত্যি উনি মনে করেন না। এইবার এইটা নিয়ে তো একটা গোটা ইন্টারভিউ করতে হবে, তাই আমি সবকিছুই নেভার মাইন্ড, কিছু মনে করো না, এই প্রশ্নগুলো আমি করবো। আচ্ছা ঋতুদি, একটা কথা বলো, সেটা হচ্ছে যে তোমার কাছে নেভার মাইন্ড শব্দটার ব্যক্তিগত অর্থ কি? কারণ নেভার মাইন্ড শব্দ শুনলে মনে হয় ছেড়ে যাওয়া, কাউকে আটকে না রাখা, হ্যাঁ, এড়িয়ে যাওয়া। তোমার কাছে ব্যক্তিগত নেভার মাইন্ড শব্দটা, আমার ব্যক্তিগত শব্দটা ইজ ভেরি পজিটিভ, কারণ নেভারের সঙ্গে তো একটা না আছে, আর কিন্তু মানে মাইন্ডের সঙ্গে কিন্তু একটা মাইন্ড আছে যেটা ক্যান বিকাম পজিটিভ। তো মন আর না, তো মন মানে না তো হয়, কিন্তু তার সাথে সাথে আমাদের বলতে হবে যে মনকে মানিয়ে নিতে হয়। তো সেই জন্যই আমরা ইউজ করি নেভার মাইন্ড। তাই মন মানে না আর মানিয়ে নেওয়ার এই যে দুটো একটা অদ্ভুত একটা থিন লাইন আছে, তো সেইটাকে আমি মেনটেন করি। কাকে বলেছো যে নেভার মাইন্ড, কিছু মনে করিস না, যা হওয়ার হয়ে গেছে? আমার মনে হয় যে সেটা অন্যরা আমাকে বলে বেশি, আমি বলার থেকে। সিরিয়াসলি নাও সেটাকে। আমাকে বলে যে ছেড়ে দে বাবা, ভুল হয়ে গেছে, নেভার মাইন্ড, এটাকে মানে লেটস মুভ অন, এটা তুই রাগ করিস না, এই করিস না। তো আমি আর বেশি দিন রাগ কোথায় পুষে রাখতে পারি, কিন্তু তা হলো মানে খারাপ লাগে, কিন্তু আর আমিও নিজেকে বলে দিই নেভার মাইন্ড, ঠিক আছে, চলতে হবে, চলো। এই যে রাগ পুষে কি লাভ আছে, সেটার জন্য দর্শকদের বলে দিই, সেটা হচ্ছে এই ইন্টারভিউ নিচে আরেকটা ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্টারভিউ পাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেটাতে কেন এই রাগ পুষে রাখেন নাই মানুষরা, সেটা একটা গোটা একটা কমসে কম ওটা 30 মিনিটের ইন্টারভিউ, ওটা দেখতে পারেন। যাই হোক, ব্যাক টু দ্য কোয়েশ্চেন্স। নেভার মাইন্ড এই শব্দটা নিয়ে তো শুনলাম, নেভার মাইন্ড নিয়ে তুমিও বললে। এই ছবিতে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছি, দেখো কালারফুল, কি সুন্দর নিয়ন কালারের। তোমার তো নিয়নের প্রতি খুব দূর দূরান্ত ভালো লাগা নেই খুব একটা। নিয়ন কালারটা তুমি যেই জামা কাপড়গুলোই পরো সেগুলো অতটা ঝলমলে নয় না, কিন্তু আমার নিয়নের মানে নিয়ন কালার্স ভালো লাগে, মানে যেগুলোর মধ্যে মানে অদ্ভুত একটা গ্লো থাকে, একটা দ্যুতি থাকে, কোথাও যেন খুব পজিটিভ হয় সেটা। মানে আমার যেরকম নিয়ন কালার্স এর মধ্যে ব্লু, তারপরে গ্রিন, নিয়ন কালার্স, তারপর অরেঞ্জ, এগুলো আমাকে খুব টানে, পিঙ্ক, মানে সেগুলো যখন আমি পরি, ইনফ্যাক্ট যখন আমি মানে স্পোর্টি কোনো কিছু করি সেখানে নিয়ন কালার্স খুব যায়। তো কিন্তু এই ছবিটার সাথে নিয়ন কালারের এত সুন্দর একটা যোগাযোগ যে পার্ক স্ট্রিটে রাত্রির বেলা আমরা ওই নিয়ন কালারটাই দেখতে পাই, একদম নীল আর গোলাপি এবং কিছুটা হালকা সবুজ, এই রংগুলো ঘোরাফেরা করে। তো সেই রংগুলো আমাদের খুব নস্টালজিয়া লাগে আর কি, ছোটবেলা থেকে সেই রংগুলো দেখেছি বড় হওয়া অব্দি। এবং এখন যখন যাইতে পার্ক স্ট্রিটে একটা কোথাও একটা মায়ের খেলা, একটা আলোর খেলা, একটা মায়াবী ব্যাপার আছে। তো সেটাই আমরা এই দুটো দিন তো মানে পুরো একদমই তাই। আর তারপরে তাই জন্য আমরা ওই জিনিসটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি এখানে। পার্ক স্ট্রিটে নস্টালজিয়া তো প্রত্যেকটা মানুষের থাকে, সেটা কেক বলো বা ওই রাত্রিবেলা 25 ডিসেম্বর বা 31 থাকো, তোমার কাছে পার্ক স্ট্রিটটা কি? এই দুটো মিশিয়েই পার্ক স্ট্রিটে দেখো, পার্ক স্ট্রিটের এমন একটা মায়া আছে যেটা থেকে আমরা কেউই বেরোতে পারি না। কারণ আমরা ঘুরে ফিরে যখনই পার্ক স্ট্রিটে আসি, কোথাও যেন আমাদের সবকিছু টানে। এদিকে পেস্ট্রির দোকান, ওদিকে এত ভালো ভালো রেস্টুরেন্ট, ওদিকে মিউজিক ওয়ালটা তো নেই এখন, মিউজিক ওয়ালটা নেই। মিউজিক ওয়ালটা আমাদের মানে খুব প্রিয় জায়গা ছিল। আর তারপরে আমরা যখন ছোট ছিলাম তখন হবি সেন্টার বলে একটা জায়গা ছিল, সেখানে একটা মানে ডাবল একটা সানডে আইসক্রিম পাওয়া যেত, আর সেখানে আমরা ছোটবেলায় গিয়ে হবি সেন্টারে যেতাম। তারপরে ফ্লুরিজ, মানে এই, আর বাবা যখনই বলতো যে মোকাম্বোতে খেতে নিয়ে যাবো, তখনই একটা মানে বাড়িতে এক্সাইটমেন্ট।
তো তো পার্ক স্ট্রিটের সাথে বহু স্মৃতি। তারপরে মানে ইনফ্যাক্ট আমাদের পোস্টার লঞ্চও হলো উষাদির হাত দিয়ে। উষাদি হচ্ছে ট্রিঙ্কাজের আহা। কুইন, তো সেই জন্য আমরা চেয়েছিলাম যে ওনার হাত দিয়ে এই বিশেষ কাজটা হোক। তো এরকম ভাবে আমি বলবো যে ছোটবেলা থেকে আমার মনে হয় যে পার্ক স্ট্রিটের রাস্তাগুলোতে আমাদের ছোট পা গুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, কিন্তু রাস্তাগুলো একই রয়ে গেছে, সেই পার্ক স্ট্রিট সেই। এবার আমার ধারণা যে আমরা সবাই একদিন চলে যাব, কিন্তু আবার সেই নতুন জেনারেশন ওই জায়গা দিয়ে হাঁটবে, ঠিক। তারপর আবার ওখান থেকে সঙ্গীত তৈরি হবে, রাস্তায় সবাই গিটার বাজিয়ে গান গাইবে এবং পথচারীরা ঘুরে দেখবে, তারা কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে ওখানে পাশে, হ্যাঁ বাস্কিং হলো কালকে, বাস্কিং হলো কালকে, তারপরে এই যে পাশে বইয়ের দোকানটা অক্সফোর্ড। আর এই ছবিটা মানে রাতের পার্ক স্ট্রিট কে নিয়ে, এবং নেভার মাইন্ড বলে একটা বার আছে, এবং সেখানে এসে রাত্রিবেলা কি হয়, কি কি খুঁজতে আসে মানুষ, কি পেতে আসে মানুষ ওই বারটাতে, আবার কি নিয়ে ফেরত যায়, এটা নিয়ে গল্প। আর রোজই কি একই জিনিস করে তারা ফেরত যায়, নাকি আরো নতুন কিছু আবার মানে অ্যাড হয় তাদের জীবনে, তো এইসব নিয়ে গল্প। তাছাড়া একটা নস্টালজিয়া আছে, আমার মায়ের বাড়ি পার্ক স্ট্রিট এবং রবিনসন স্ট্রিটে, তো সেখানে একটা খুব গভীর স্মৃতির জায়গা জড়িয়ে আছে। তো সব মিলিয়ে আই থিঙ্ক দ্য মুভি ইজ অ্যাবসলিউটলি আ ট্রিবিউট টু পার্ক স্ট্রিট। আর এরকম ধরনের ছবি খুব একটা বেশি তো হয় না, মানে অনেক অন্যরকম গল্প করেছি বা অনেক অন্যরকম সিনেমাতে অ্যাক্টিং করেছি যেগুলো অন্য কোনো থিম বেসড, কিন্তু পার্ক স্ট্রিট বেসড কোনো গল্প আমি করিনি। ঠিক, মনে হলো যে একটা রাতের গল্প, একটা রাতে পুরো জীবন পাল্টে যাচ্ছে এরকম। তোমার জীবনে এরকম রাত এসেছে গোটা বদলে গেছে পুরো, মানে আপাদ মস্তক আপওয়ার্ড ডাউনওয়ার্ড হয়েছে? আমার পার্সোনাল কি বলবো, মানে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, এবং আমি যে ঘটনাটা আজও মানে আমার কাছে একটা নাইটমেয়ারের মতো। মানে আমারই খুব পার্সোনাল একজন, আমার এক মানে কাজিনের মতো, তাকে খুব ভালোবাসতাম। তো সে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল একটা রাতের ভেতরে, মানে আমার পুরো জীবন ওলট পালট করে দিয়েছিল। ফলে সেইটা আমি এখনো মানে এখনো আমি ওটা রিকভার করতে পারি, মানে রিকভার করে উঠতে পারিনি। এবং আমার মানে 1 মিনিটের মধ্যে আমার সবকিছু ওলট পালট হয়ে গেছিল। আশা করব যে ঈশ্বর সেটা মানে তার বিচার করবেন, আমি তার উপরই ছেড়ে দিয়েছি। কিন্তু তারপরেও তো আমার তো ঈশ্বরেরও আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, তো আমিও সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। কিন্তু নিজের মানুষরা, ভেতরের মানুষরা, যারা নিজের সমস্ত খুব ভেতরের যারা মানে ইয়োর ইনসাইডার পিপল যখন তোমাকে ধোকা দেয়, তখন সেটা মানে যেটা ক্ষত হয় না, সেটা মানে বোঝার ক্ষমতা চাই, সেটা সবচেয়ে বেশি আঘাতপূর্ণ। এবং আমি কিছুদিন আগে একটা সিনেমা দেখলাম, ছাওয়া, মানে আমি শুনেছি ছবিটার কথা, কিন্তু এত অপূর্ব যে ছবিটা বানিয়েছে সেটা সত্যি যতক্ষণ না দেখছিলাম আমি বুঝতে পারিনি। মানে লাস্টে যখন ছাওয়া, মানে ভিকি কৌশল যখন ওই লুকটা দিল, ওই যে দুটো রাজা ওর সাথে গাদ্দারি করেছিল এবং তারা ওর মামাজি মতো ছিল, একবার তারা ভিতরে ইনসাইডার, ওর চোখটার মধ্যেও বলে দিল যে তোমাদের মতো মানুষরা আজকে দেশকে ধ্বংস করে দিল। এবং কিন্তু আজকে কিন্তু ওদের নাম কেউ করে না, যুগে যুগে কিন্তু সম্ভাজি আর শিবাজির নামই করবে লোকে। তো যারা গদ্দার, যারা ট্রেটার, যারা ট্রেচারি করে, তারা তাদের তুমি না দিলে তারা ঠিক কোনো না কোনো ভাবে তারা তাদের মতো করে শাস্তি পাবেই পাবে। কিন্তু আমি জানি যে মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতে পারে, বা কোনো কিছু মানে কোনো আদান প্রদান হতে পারে, বা সেটা আমার মনে হয় যে জানো তো, আমি তাদেরকে অনেক ভালোবাসি বা বিশ্বাস করি যারা সামনে এসে কি ঝগড়া করলো বা কথা বললো বা মিটিয়ে নিল বা কনভারসেশন করলো, কিন্তু যারা পিছন থেকে ছুরি মারে না, তাদের মতো খারাপ মানুষ পৃথিবীতে হয় না। ইনফ্যাক্ট এটা আমার বারবার কেন মনে হয়, কারণ আমাদের ইতিহাসও তাই বলে যে যত ট্রেচারি হয়েছে বা যত বিশ্বাসঘাতকতা হয়েছে তারা নিজের লোকেরা করেছে। তাই জন্য ঘরের শত্রু বিভীষণ বলে, এবং তারা কিন্তু পিছন থেকে এসে ছুরি মেরেছে এবং ভেতরের মানুষদের সঙ্গে কনস্পিরেসি করেছে। সেইটা হচ্ছে সবচেয়ে নক্কারজনক কাজ।
কিন্তু আমরা নেভার মাইন্ড আস্কিং দি কোয়েশ্চেন, আমি আবার বারবার নেভার মাইন্ড বলবো, এটা সুযোগ তো পেয়েছি আমি। তো এইবার বিষয়টা হচ্ছে যে এখনকার ঋতুপর্ণা 9-এর দশকের ঋতুপর্ণা, এই পার্থক্যটা তোমার কি মনে হয় এখন? আমি জানি না, ম্যাচিওর্ড হয়েছে তুমি, সত্যি কথা কি বলো। জানি, আমি জানি না ম্যাচিওর হয়েছে কিনা, তবে আমার অভিনয়ের কাজ বা আমার চরিত্রগুলো অনেক ম্যাচিওর করে ঠিক, গেছে। হ্যাঁ। এখন মানে ঋতুপর্ণা এখন ঠিক সিঁড়ির উপর দিয়ে রুম বলে লাফিয়ে লাফিয়ে নামে না, কারণ ওটাও কিন্তু একটা আমার দারুণ হ্যাঁ, অভিজ্ঞতা ছিল, এবং সেটা আমার নতুন, মানে আমি আমার নতুন ভাবে ঋতুপর্ণাকে ডিসকভার করেছিলাম যে ঋতুপর্ণা এটাও পারে। এবং আজকে যখন আমি ঋতুপর্ণাকে স্ক্রিনে দেখি, যখন বিভিন্ন রূপে এটা দেখি, দেখো তুমি, মানে হ্যাঁ। সিনেমা হওয়ার পর তোমার নিজের সিনেমা এক সপ্তাহ বাদে বা যখন যখন আমি ওটিটিতে আসলো নতুন দেখো রূপে, তুমি হ্যাঁ, যখন আমি সিনেমা হলে বসে থাকি বা কখনো কখনো তো কিছুটা দেখি, নিজের পুরোনো সিনেমাও দেখো? পুরন না বলছি, যখন আচ্ছা। যেই সিনেমা রিলিজ হয় বা হুম, যখন হুম, দেখি, তখন নিজের, মানে যখন ঋতুপর্ণাকে নতুন নতুন চরিত্র দেখি, চরিত্রতে দেখি, তখন মনে হয় যে বাহ, বেশ এই এই চরিত্রটা তো মন্দ না, এই চরিত্রটাতে এই মহিলা বেশ কাজটা করেছে, খারাপ লাগছে না। এরকম আমার মনে হয় যে ইস, কি খারাপ করেছে, কেন যে করছে। এটা হয়, এটা হয়। হ্যাঁ, মানে আমরা এই তাকানোটা যদি আমি একটু এরম করে করতাম। আর্টিস্ট সবসময় খুঁতখুঁতে হয় যে সবসময় তারা নিজেকে কখনোই পারফেক্ট দেখে না স্ক্রিনে। আবার অনেক সময় মনে হয় যে বা এই এক্সপ্রেশনটা এত, মানে এত মন দিয়ে আমি করেছিলাম, এত সুন্দর মানে হয়েছে, যে তার মানে আমাকে পরিচালক নিশ্চয়ই ওই জায়গায় নিয়ে গেছে। চৈতিদির ব্যাপারে বলো, চৈতিদি তোমাকে এত ওই জায়গাতে নিয়ে গেছে? হ্যাঁ, এই ছবিতে চৈতিদি আসলে, চৈতিদি না খুব, মানে চৈতিদি তো নাটক করেছে, তো চৈতিদি খুব মানে ব্যাপারগুলো খুব ডিসক্রিট ভাবে বুঝতে পারে, মানে মানে ইমোশন গুলোকে চৈতিদি খুব ডিসক্রিট করে কেটে দিয়েছিল। বলেছিল যে আমি ঠিক তৃণাকে এইরকম ভাবেই দেখতে চাই, তৃণার মধ্যে ওই, মানে ওই চোখটা মাঝে মাঝে তৃণা অফ হয়ে যাচ্ছে, তৃণার আনসার্টেন, তৃণা কনফিউজড, তো ওই চোখটা যেন মানে চোখ যাই করে তৃণা, ওই চোখটা যেন থাকে। এই যে ছোট ছোট এই জিনিসগুলো যখন পরিচালকরা বলে দেয় না, যে তখন ওটা আমরা মেনটেন করতে থাকি, সেটা কিন্তু পরিচালকের এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে। কারণ একজন অভিনেতা অভিনেত্রীর থেকে মানে কাজ বার করতেই পারে, কিন্তু শুধু পরিচালকরাই। ঠিক। এই ছেলেটার ব্যাপারে বলো একটু। জুড, ওর মানে অমর্ত্য যে চরিত্রটা করেছে জুডের, না, চরিত্র ব্যাপারে তুমি বলো না, আমি বলছি যে অমর্ত্যকে কেমন লাগলো বলো। দারুণ। লাভার বয় দেখো। ও ভীষণ ভালো কাজ করেছে, আমরা তো অনেক ছোট দেখেছি হ্যাঁ। ওকে, অনেক দারুণ কাজ করেছে। এবং ওর রিসেন্টলি ও ময়দানেও করেছিল, খুব ভালো কাজ করেছিল, এবং ওর মধ্যে একটা অদ্ভুত সরলতা আছে, এটা আমার খুব ভালো লাগে, এবং একটা মানে ইনোসেন্স আছে, একটা ভালনারেবিলিটি আছে, যেটা কিন্তু সিনেমার জন্য খুব প্রয়োজন হয়। মানে চোখটার মধ্যে খুব একটা সিম্পলিসিটি আছে, অ্যাট দ্য সেম টাইম ডেপথ আছে। তো ও খুবই ভালো কাজ করেছে, আর ওর মার ট্যালেন্টটা ডেফিনেটলি পেয়েছে, ওর জিনে আছে ওটা, এবং আই থিঙ্ক এই ছবিটা ওকে একটা নিশ্চয়ই ভালো জায়গা দেবে। আচ্ছা, একটা কথা বলো, ধরো ধরো আমি বলছি যে এই অমর্ত্য তোমার সঙ্গে প্রথম অভিনয় করছে, এবং কার সঙ্গে অভিনয় করছে? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে অভিনয় করছে। যখন তোমার সামনে দাঁড়িয়েছে বা যখন কথা বলেছে, তখন তুমি গাইড করতে গেলে তো ভয় পাওয়া একটা বিষয়, যে কে গাইড করছে আমাকে, এরকম কিছু হয়েছে হ্যাঁ, ও কখনো? আজকে বলছিল একটা খুব ইন্টারেস্টিং কথা, যে ঋতুদির সঙ্গে যখন আমি কাজ করছি, মানে যখন আমরা স্ক্রিপ্ট পড়েছি একরকম, কিন্তু ঋতুদি যখন ফ্লোরে আমার সামনাসামনি অভিনয় করছে, তখন তো টাইমিং সব চেঞ্জ, কখন ঋতুদি তাকাচ্ছে, কখন ঋতুদি অফ হয়ে যাচ্ছে, মানে চুপ হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে আমার মানে ব্যালেন্স করতে হয়েছে। বাট আই থিঙ্ক হি হ্যাজ ডান আ গ্রেট জব। আর আমি না কখনো আমার কো অ্যাক্টরদের বা যে আমার থেকে মানে যারা জুনিয়র বা যারা নতুন, তাদের কখনো আমি ইন্টিমিডেট করি না, মানে যে হ্যাঁ ঠিক আছে ওরকম না, মানে আমি সবসময় তাদের সাথে মিউচুয়ালি কোঅপারেট করে চলি। তো সেটা আমার মনে হয় সেটা কাজকে অনেকটা বেটার করে দেয়। সিনেমাটা তো টিম ওয়ার্ক, আমারটা ভালো হলো অন্যদের ভালো হলো না সেটা তো হবে না, সবার যাতে সামঞ্জস্য করে ভালো হয়, তখনই একটা সিনেমা ভালো হয়। নেভার মাইন্ড শুধু র্যাপিড ফায়ার আছে, ঠিক আছে, এটা তো আমি দেখেছি। নেভার মাইন্ড র্যাপিড ফায়ার, নেভার মাইন্ড র্যাপিড ফায়ার থাকবেই, সেটার জন্য তোমাকে শুরু করছি। জীবনের সবচেয়ে বড় নেভার মাইন্ড কোনটা তোমার? রোজ, এভরিডে, যে নেভার মাইন্ড, ইউ হ্যাভ টু লিভ। আচ্ছা, সমালোচনা শুনলে নেভার মাইন্ড বলেন নাকি মনে রেখে দেন? এখন নেভার মাইন্ডই বলি। আচ্ছা, অতীত না ভবিষ্যৎ, কোনটাকে বেশি নেভার মাইন্ড করতে চান? ভবিষ্যৎ। আচ্ছা, কোনো খারাপ রিভিউ করে কখনো নিজেকে বলেছো যে নেভার মাইন্ড নেক্সট? অফকোর্স, সবসময় বলি। সব সময়, যেটা ভুল কথা। প্রেমে নেভার মাইন্ড, মানে দেখো, সমালোচনা করলে আমি কি করতে পারি, মানে যদি সেটা কনস্ট্রাকটিভ সমালোচনা হয়, আমি আই অ্যাকসেপ্ট ইট, হ্যাঁ ঠিক আছে, এটা কনস্ট্রাকটিভলি কেউ লিখেছে, কিন্তু সমালোচনাটার কোনো মানেই হয় না যেটা শুধু মানে সিম্পলি অ্যাটাক করার জন্য, হ্যাঁ সেটা আমি সেখানে ইয়ে করি না। ঠিক, চলো পরেরটা হচ্ছে, প্রেমে নেভার মাইন্ড বলা সহজ না বন্ধুত্বে? দুটোতেই।
বলা সহজ, সহজ নয়। প্রেমে নেভার মাইন্ড বলা সহজ না, কারণ প্রেমে অনেক ইমোশন ইনভেস্টেড হয়ে যায়, হুম। মানুষ খুব ডিপেন্ডেন্ট হয়ে যায়, হুম। তখন নেভার মাইন্ড বলাটা খুব মানে কঠিন হয়ে পড়ে। হুম। আর বন্ধুত্বটা আরো বেশি প্রবলেম। বন্ধুত্বটা হচ্ছে এতটা আনকন্ডিশনাল আর এত বছরের মানে বা এত হুম। সান্নিধ্যটা অন্যরকম থাকে, সেখানে বন্ধু হারানোটা নেভার মাইন্ড হওয়াটা খুব মুশকিল হয়। তো এই দুটোতেই আমার মনে হয় যে নেভার মাইন্ড বলাটা একটু Difficult. ডিফিকাল্ট। আচ্ছা, এটা বলো যে একটা অভ্যেস যাকে আজই নেভার মাইন্ড বলতে চাও, হ্যাঁ, একটা অভ্যেস যেটাকে তুমি আজই নেভার মাইন্ড বলতে চাও। আমার চুলটা এরকম করা, নেভার মাইন্ড। সোশ্যাল মিডিয়ার ট্রোল না গসিপ, কোনটাকে সহজে নেভার মাইন্ড করতে পারো তুমি? আমার মনে হয় ট্রোলটা। ট্রোল। জীবনে কোনো আফসোস আছে যাকে এখনো নেভার মাইন্ড বলতে পারো? আফসোস আছে, আবার নেই। আফসোসকে ধরে রাখি না। আফসোস আফসোস থাকলে তো কিছু হয় না, সেটা তো হয়েই যায়। হুম, মানে যেটা ঘটনার ঘটে যাওয়ার পরেই তো আফসোসটা হয় না। ঠিক। তো সেই আফসোসটাকে ধরে রাখি না, বলি যে নেভার মাইন্ড, আফসোস হয়েছিল, আর যেন এই আফসোসটা না হয়। ঠিক। আচ্ছা, নেক্সট দুটো প্রশ্নটি একটু একটু গম্ভীর। একজন অভিনেত্রীর জন্য কোনটা বেশি জরুরি, নেভার মাইন্ড করার ক্ষমতা না সবকিছু মনে রাখার ক্ষমতা? সবকিছু মনে রাখার ক্ষমতা একজন অভিনেত্রীর জন্য খুবই জরুরি। হুম। আর আবার সবকিছু মনে রাখতে গেলে কিছু কিছু জিনিসকে নেভার মাইন্ড করে দিতে হয়। গুড আনসার। লাস্ট প্রশ্ন, যদি তোমার জীবনে একটি অধ্যায়ের নাম নেভার মাইন্ড হয়, সেই অধ্যায় কি নিয়ে হবে? সম্পর্ক। বাবা, সম্পর্ক নিয়ে নেভার মাইন্ডের গল্প, এক রাতের গল্প, এবং শেষ প্রশ্নটা তো তাই বললেন, যদি একটা নেভার মাইন্ড নিয়ে অধ্যায় হয় তাহলে একটা সম্পর্ক নিয়েই হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি একটু যদি বলে দেন ক্যামেরায় নেভার মাইন্ড নিয়ে। 3rd জুলাই রিলিজ করছে আমাদের বহু অপেক্ষিত ছবি নেভার মাইন্ড, এবং মানে অভিনেত্রী পরিচালক চৈতি ঘোষালের প্রথম ছবি নেভার মাইন্ড, এবং এটা আমি একটা দারুণ চরিত্রে অভিনয় করেছি যার নাম ট্রিনা, এবং তার সাথে সাথে আমার সঙ্গে অভিনয় করেছে জুড মানে অমর্ত্য, এবং আরো অনেকে আছে এই ছবিতে। শুভাশিস আছে, শুভাশিস মুখার্জির একটা দারুণ চরিত্র আছে, আপনারা দেখতে ভুলবেন না। এবং আমি চাইবো যে পার্ক স্ট্রিটের যে মায়াবী আলো, যে নিয়নের মায়ার খেলা, সেটা কিন্তু আপনাদের দেখতে আসতে হবে, জানতে হবে যে ওই নেভার মাইন্ড বারে কি কি ঘটেছিল সেই রাতে। তাই প্লিজ অপেক্ষা করুন এবং দেখে ফেলুন। 3rd জুলাই রিলিজ হচ্ছে নেভার মাইন্ড। আর এরকম অনেক সাক্ষাৎকার আড্ডা দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, একটা নোটিফিকেশন বেল আইকন আছে ওটা ক্লিক করুন। আমার সঙ্গে ক্যামেরায় শুভম, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।